আচ্ছা, তাহলে এইটা হচ্ছে প্রথম স্লাইডটা, যেটা হচ্ছে মিটের পরে পড়ানো হয়েছিল, ঠিক আছে? তো এই স্লাইডে যেটা যেটা ছিল আমি জাস্ট আগে দেখাই দিই কি কি ছিল, আপনাদের সমস্যা আগে শুনি, তারপরে আমি বলে দেবো এখান থেকে কি কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? এখানে এই স্লাইডে ছিল হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডেনসিটি ডি, এটার একটু বিবরণ, ঠিক আছে? তারপরে ছিল হচ্ছে ডি আর ই এর মধ্যে সম্পর্ক, তারপরে ছিল হচ্ছে এই সম্পর্ক থেকে একটা অবজারভেশন পাওয়া গেছে, ইম্পর্টেন্ট অবজারভেশন সেগুলো ছিল। আর ছিল কেমন করে গস ল থেকে ডি আর ই ভেক্টর বের করতে পারবো, ঠিক আছে? এগুলো একটা স্টেপ। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল এখানে যেটা, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড কেমন করে ক্রিয়েট হয়, ঠিক আছে? বা হচ্ছে এটার থাম্ব রুলটা কি, এই যে ম্যাগনেটিক ফিল্ড যেভাবে ক্রিয়েট হয় এবং এটার থাম্ব রুল অনুযায়ী এগুলোর ডিরেকশনটা কেমন হয়, ঠিক আছে? এই এইটুকুই মোটামুটি ছিল। আর এই একটা ম্যাথ ছিল 7.6 এক্সাম্পল, যেটা খুব ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে? আর তেমন কিছু ছিল না এখান থেকে, জাস্ট। আর এই যে অংশটুকু ছিল ডেল ডট বি ভেক্টর ইজ ইকুয়াল 0, এটা অলরেডি ওই যে ডাইভারজেন্স থিওরামের মধ্যেও আছে, আবার হচ্ছে গস ল এর মধ্যেও আছে। এগুলো হচ্ছে ওই যে ম্যাগনেটিক ফিল্ডের জন্য গস ল, যেটা আপনারা ওটা ম্যাক্সওয়েলের ইকুয়েশনের ক্ষেত্রে পড়ছেন, ওই জন্য এখানে আলাদাভাবে আর বলতেছি না। তো আমি জাস্ট এখানে বললাম প্রথমে কি কি টপিক আছে। এখন আপনারা বলেন যে আপনাদের কোনো সমস্যা আছে কিনা। সমস্যা না থাকলে আমি কোশ্চেন বলে দিব, যে বড় কোশ্চেন কি কি আসতে পারে, ভাইবার জন্য কি কি আসতে পারে, এটা বলে দিব, বলে নেক্সটটাতে চলে যাব। এটাতে কোনো সমস্যা থাকলে তাড়াতাড়ি বলেন। সবাই বলেন তো, এই স্লাইডটাতে ম্যাগনেটিক ফিল্ডের প্রথমটাতে, মানে মিডের পরে যে প্রথমটা শুরু করছি, এটাতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলেন। আমাকে বলতে যেন না হয় বারবার সমস্যা বলেন, আপনারা নিজেরাই সমস্যা বের করে আমাকে বলেন, নাহলে তো আমি সলভ করে দিতে পারবো না, বুঝছেন? নুরুল ইসলাম বলেন তো, নুরুল, ইয়েস ম্যাম। কোনো সমস্যা আছে এই স্লাইডটাতে? না ম্যাম। আচ্ছা, হামিদুল ইসলাম বলেন তো, কোনো সমস্যা আছে স্লাইডটাতে? না ম্যাম, মোটামুটি বুঝছি ম্যাম। রিফাত, রিফাত কোনো সমস্যা আছে? তারপর ইমরানুল ইসলাম, মুকাদ্দেস আলী। জি না ম্যাম, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে তাহলে। না ম্যাম, নাই কারোর। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুধু কোশ্চেন বলে দিই, বড় কোশ্চেন গুলো আগে বলে দিচ্ছি, ঠিক আছে? অ্যাসাইনমেন্টের জন্য, তারপরে ভাইবার জন্য বলে দিচ্ছি। একদম প্রথম থেকে যাই, এখান থেকে বড় কোশ্চেন আকারে আমি ছোট করে দিব, ঠিক আছে? আপনাদের সাজেশনটা একটু ছোট করে দিব সিলেবাসের চাইতে। তো বড় কোশ্চেন আকারে আসতে পারে হচ্ছে এই যে এখান থেকে যে ইম্পর্টেন্ট অবজারভেশন গুলো, ডি আর ই ভেক্টরের মধ্যে যে সম্পর্কটা, সম্পর্ক থেকে যে ইম্পর্টেন্ট অবজারভেশন গুলো পাইছি আমরা সেখান থেকে। তো কোশ্চেনটা কি হতে পারে, আমি বলতে পারি যে রাইট আ শর্ট নোট অন দ্য ইম্পর্টেন্ট অবজারভেশন which we get from the relationship between d vector and e vector, ঠিক আছে? মানে আমি বলবো ইম্পর্টেন্ট অবজারভেশন গুলো কি, যেটা আমরা পাই কোথা থেকে, যেটা ডি আর ই ভেক্টরের মধ্যে রিলেশনশিপ যেটা, সেই সম্পর্ক থেকে আমরা যে ইম্পর্টেন্ট অবজারভেশন গুলো পাই সেগুলো কি কি। কারণ আপনাদেরকে দেখেন চারটা ইম্পর্টেন্ট অবজারভেশন দেওয়া আছে, চারটা ইম্পর্টেন্ট অবজারভেশন লিখতে হবে। অথবা আমি আরেকভাবে দিতে পারি কোশ্চেনটা, কেমন করে দিতে পারি, ডি ভেক্টর ইজ ইকুয়াল টু এপসাইলন ই ভেক্টর দিয়ে, এই ইকুয়েশনটা দিয়ে আমি হচ্ছে বলতে পারি এই ইকুয়েশনের জন্য ইম্পর্টেন্ট অবজারভেশন গুলো কি, ঠিক আছে? কোশ্চেন বোঝা গেছে? কোশ্চেনটা এই দুই ভাবে আসতে পারে, এবং ওটার অ্যান্সার কি দিতে হবে, এই যদি ইকুয়েশনটা দেওয়া থাকে তাহলে ইকুয়েশন দিতে হবে না, আর যদি ইকুয়েশন দেওয়া না থাকে তাহলে আগে বলতে হবে ডি আর ই ভেক্টরের মধ্যে সম্পর্কটা কি, ঠিক আছে? এই জন্য ভেতরে যেগুলো লেখা আছে সম্পূর্ণ দিতে হবে তা না, জাস্ট ই ভেক্টরের ইকুয়েশনটা দিবেন, আর ইকুয়েশনের মধ্যে যেটা আছে কিউ আর আর এটার পরিচয় দিবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে কি ডি ভেক্টর সমান সমান কি, সেটা এই যে কিউ বাই 4 পাই r স্কয়ার, এটা আলাদাভাবে লিখবেন, যে দুটো ভাগ করে এই সম্পর্কটা পাই। এই ইকুয়েশন 1 পর্যন্ত লিখলেই হবে, তারপরে বলবেন এই সম্পর্ক থেকে ইম্পর্টেন্ট অবজারভেশন গুলো হলো, দিয়ে 1 থেকে 4 পর্যন্ত লিখে ফেলবেন। বোঝা গেছে কোশ্চেনটা প্লাস কোশ্চেনটার অ্যান্সার? জি ম্যাম। ওকে, তারপরে কি বলতে পারি, আমি বলতে পারি যে এখানে বলা আছে যে গস ল ইউজ করে কেমন করে ডি ভেক্টর এবং ই ভেক্টর পাওয়া যায়, ঠিক আছে? তো আমি এই কোশ্চেনটা কেমন করে করতে পারি, আমি বলতে পারি যে যে হাউ ডু ইউ অবটেন বা হাউ ডু ইউ অবটেইন ডি ভেক্টর এন্ড ই ভেক্টর বাই ইউজিং দ্য গস ল, অথবা বলতে পারি হাউ টু ডিটারমাইন ডি ভেক্টর এন্ড ই ভেক্টর ফ্রম গস ল, ঠিক আছে? মানে কেমন করে গস ল ইউজ করে আমরা ডি ভেক্টর এবং ই ভেক্টর পাই। এটা হচ্ছে 5টা স্টেপ, 8টা স্টেপ আছে, সরি।
এই স্টেপগুলো লিখতে পারেন, অথবা আমি এটা অর হিসেবে কি কোশ্চেন দিতে পারি, আমি লিখতে পারি যে রাইট ডাউন দ্য স্টেপস টু অবটেইন ডি ভেক্টর এন্ড ই ভেক্টর। বুঝা গেছে? জি বুঝা ম্যাম। গেছে? ওকে। আরেকটা কথা, ডি ভেক্টর এবং ই ভেক্টরটাকে সরাসরি না লিখে আমি বলতে পারি ডি ভেক্টরটা তো ডেনসিটি, ইলেকট্রিক ফিল্ড ডেনসিটি, আর ই ভেক্টরটা বলতে পারি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ঠিক আছে? তো আমি বলতে পারি দ্য স্টেপস, রাইট ডাউন দ্য স্টেপস টু অবটেইন ইলেকট্রিক ফিল্ড ডেনসিটি এন্ড ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ওকে, তখন আপনাদেরকে এই 8টা স্টেপ লিখতে হবে। ওকে, আর প্রপার্টি গুলো বড় কোশ্চেন আকারে আসবে না, এগুলো ছোট কোশ্চেন আকারে আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, মানে এই কোশ্চেনটা পড়ানোর সময় আপনাদেরকে বলছিলাম যে কি, যেটা হচ্ছে কেমন করে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় সেটার প্রসেস লেখা আছে এখানে। ঠিক আছে? আমি হচ্ছে যে প্রথম স্লাইড গুলো দিছিলাম ওখানে বলেছিলাম কোথা থেকে কোন পর্যন্ত দিলে ভালো হবে এই কোশ্চেনটা আসলে। ওই স্লাইডটা দেখে নিয়েন, আর যদি না দেখতে পারেন তাহলে আমি বলে দিই একটু, জাস্ট যে এই ছবিটা দিতেই হবে অবশ্যই। কোশ্চেনটা আগে বলি, কোশ্চেনটা হচ্ছে এরকম হতে পারে যে ইলাস্ট্রেট দ্য প্রসেস অফ ক্রিয়েটিং ম্যাগনেটিক ফিল্ড উইথ নেসেসারি ফিগার। ঠিক আছে? ম্যাম বলেন। আরেকবার বলবেন? আমি বলতে পারি যে illustrate or explain the process জি, জি। of creating অথবা producing magnetic field with necessary figure। ঠিক আছে? এখন জি ম্যাম। এক্ষেত্রে কেমন করে দিবেন, এক্ষেত্রে দেখেন এই যে এখান থেকে আমি একটু পেন্সিল দিয়ে দেখাই দিচ্ছি, এখান থেকে, ঠিক আছে, এখান থেকে ফিগার এই পর্যন্ত অবশ্যই দিতে হবে। তারপরে এটুকু দেওয়া দরকার নাই, এই যে এখান থেকে আবার দিবেন, সরি এখান থেকে না, এখান থেকে আবার দিবেন। ঠিক আছে? এখান থেকে দিবেন একদম এই পর্যন্ত দিলেই হবে। ঠিক আছে? তারপর এখান থেকে আবার ছবিটা কিন্তু অবশ্যই দিবেন ফিগার 7.2, আর জি। এখান থেকে জাস্ট 7 পয়েন্ট এই যে এই পর্যন্ত দিলেই হবে। এইটুকু দেওয়ার পরে জাস্ট এই ছবিটা দিয়ে দিবেন, রাইট হ্যান্ড থাম্ব রুল, তাইলেই হবে। ঠিক আছে? এইটুকু, হ্যাঁ। এইটুকু দিলেই হবে। আপনারা আশা করি বুঝতে পারছেন কোনটুকু দিতে হবে, আর যদি না বুঝতে পারেন এটা আমি পড়াইছিলাম একদম মিডের পরের প্রথম ক্লাসটাতেই। ঠিক আছে? মিডের পরে যে প্রথম ক্লাসটা শুরু হয়েছিল প্রথম ক্লাসটাতে এটা পড়াইছিলাম, তো দেখে নিয়েন। তারপরে গেল, তারপর এইগুলা বড় কোশ্চেন আকারে আসবে না আর কিছু, এই ম্যাথটা দেখবেন। ঠিক আছে? বড় কোশ্চেন আকারে আসার মতন 5 নম্বর বা 4 নম্বরের মতন বা 3 নম্বরের মতন ম্যাথটা আসতে পারে। ম্যাথটা দিলে যদি আমি 2টা পয়েন্ট দিই তাহলে হয়তো বা 5 পয়েন্ট দিব, 5 নম্বর দিব। আর যদি একটা পয়েন্ট দিই, যে পয়েন্ট এ আর পয়েন্ট বি দুইটা দেওয়া আছে না, সেটা যদি একটা দিই তাহলে মনে হয় 3 নম্বরের মতো দিব। ঠিক আছে? এই ম্যাথটা বেশ ইম্পর্টেন্ট, এই ম্যাথটা দেখে নিবেন। ওকে, জি এই ম্যাম। ম্যাথটা যেরকম আছে সেম ভাবেই দেওয়া থাকবে, হয়তোবা কি দেওয়া থাকবে চেঞ্জ করব। ম্যাথ করানোর সময় বলছিলাম যে আমি ভ্যালু চেঞ্জ করে দিব, অথবা ডিরেকশন চেঞ্জ করব, অথবা কি করব এ আর বি এর ভ্যালুটা চেঞ্জ করে দিব। আমরা এ আর বি এর ভ্যালু চেঞ্জ করলে কেমন করে এইচ ভেক্টরটা পাই সেটা ওই ইয়েতে কিন্তু করা আছে, মানে ওই যে প্রথম লেকচারে কিন্তু বলা আছে। ঠিক আছে? এটা একটু দেখে নিবেন, এটা কিন্তু একটু উল্টায় দিতে পারি আমি ডিরেকশনটা চেঞ্জের জন্য। ঠিক আছে? ম্যাম উল্টা পাল্টা করেন না ম্যাম, আবার দুর্বল ছিলেন। জি খুব ম্যাম, বেশি উল্টা পাল্টা করেন না, আচ্ছা ঠিক আছে, খুব মাথা বেশি। এমনিতেই উল্টা পাল্টা হয়ে আছে। আচ্ছা, আপনাদের মনে হয় 5টা সাবজেক্ট, তাই না? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, যেটুকু পারবো সহজ করার চেষ্টা করব। ঠিক আছে? জি আচ্ছা, ম্যাম। আচ্ছা ঠিক আছে। ম্যাম আশা ম্যাথের কর, সাথে কি ফিগারটা দিয়ে কি ম্যাম হ্যাঁ দিতে বলেন, হবে? আর ম্যাথের সাথে বলেন। কি ম্যাম ফিগারটাও দিতে হবে ম্যাম? ফিগারটা আপনাদের ইচ্ছা, না দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে? দিলে তো ভালো, যদি দেখা যায় যে কেউ দিয়ে বেশ সুন্দর করে লিখে থাকে 5-এর মধ্যে 5 হয়তোবা, আর যে হয়তোবা দেয়নি লেখেনি হয়তো তাকে যদি মানে মনে হয় আর কি, তাহলে 0.5 কাটতে পারি, মানে কাটার জন্য যদি কিছু লাগে আর কি। আর যদি এমনিতেই কম পান তাহলে তো কাটার কিছু নাই। ঠিক আছে? এই, না ম্যাম, ভ্যালু অথবা ডিরেকশন যদি চেঞ্জ হয় হ্যাঁ, তো ফিগারটাও চেঞ্জ হবে। ফিগারটাও চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, সেটা আমরা তো ওইটা ম্যাম আচ্ছা, আমরা আপনাদের ওইভাবে আমি বুঝিনি। ডিরেকশন চেঞ্জ করে দিব না, ডিরেকশন হয়তো বা দিয়ে সেমি রাখবো, শুধু ভ্যালু চেঞ্জ করে দিব, যে 40 এর জায়গায় 50 দিব, y ইকুয়াল 1 এর জায়গায় 2 দিব, এরকম দিতে পারি। ঠিক আছে? ভ্যালু জি চেঞ্জ ম্যাম। করব, ডিরেকশন চেঞ্জ করব না। ঠিক আছে? ওকে। জি ম্যাম। আচ্ছা, তারপর এখান থেকে আর বড় কোশ্চেনের মতন কিছু নাই। ঠিক আছে? বড় কোশ্চেন এখান থেকে কয়টা বললাম, একটা হচ্ছে ম্যাথটা একটা, তারপরে ওই যে ম্যাগনেটিক ফিল্ড কেমন করে ক্রিয়েট হয় চারটা ম্যাম। 2টা, আর হচ্ছে এই যে এখান থেকে স্টেপ গুলা 8টা স্টেপ 3টা, আর অবজারভেশন 4টা। এই ফার্স্ট স্লাইড থেকে 4টাই বড় কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? এটা হচ্ছে CO3, মনে রাখবেন। এটা হচ্ছে মানে আমি জাস্ট মিলাই মিলাই দিচ্ছি, প্রথম যেটা পড়াইছি আমি সেটা CO3,
এই যে এই লেকচার এখানে যা যা আছে সবগুলো CO3, তাহলে কোশ্চেনে যখনই দেখবেন CO3 থেকে আসছে তাহলে বুঝবেন এই স্লাইডের। মানে আপনাদের জাস্ট মানে সহজ করে দিচ্ছি জিনিসটা, যদি মানে না বুঝেন আর কি, ঠিক আছে? এটা আপনারা CO3 বলতে কি বলে কোর্স আউটকাম 3 থেকে দিচ্ছি আমি এটা, ঠিক আছে? ওকে, সহজে আপনারা বুঝার জন্য। ওকে, কারো কি কোশ্চেন আছে অ্যাসাইনমেন্টের ব্যাপারে? আর এখন আমি ভাইবার কোশ্চেন বলবো। কারো অ্যাসাইনমেন্টের কোশ্চেনে কি আর কোনো মানে আছে, সমস্যা আছে? আশিকুর রহমান জি ম্যাম। ঠিক আসছেন? জি ম্যাম, আমি তো শুরু থেকেই আছি। আচ্ছা, বুঝতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন কি দেখেন, এখন আমি ভাইবার কোশ্চেন বলছি, ঠিক আছে? জি ম্যাম। ওকে, 4টাই কোশ্চেন। 4টা বড় কোশ্চেন হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য CO3 থেকে। তার মানে আপনারা কোশ্চেনে যখনই CO3 থেকে, মানে আপনাদের কম মনে হচ্ছে না বেশি মনে হচ্ছে? ঠিক আছে। আমি তো একটু কমাই দিলাম, বেশি বেশি ধরেন, এত বেশি পড়ে তো লাভ নাই, যেটুকু পড়বেন ভালো করে পড়ে লিখতে পারলেই হইলো, ঠিক আছে? অত বেশি পড়ে ভুলে যাওয়ার কিছু নাই, এজন্য কমাই দিলাম, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এখন তাহলে ভাইবার জন্য বলতেছি। ওকে, ভাইবার জন্য এখান থেকে লাগবে না, জাস্ট মনে রাখতে পারেন যে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটাকে আমরা বলতে পারি ডিসপ্লেসমেন্ট ফ্লাক্স ডেনসিটি অর ডিসপ্লেসমেন্ট ডেনসিটি। এটা আমি কোশ্চেনে অলরেডি লিখে দিব আপনাদের, মানে পিডিএফ যেটা দিব আমি সেখানে আমি এখন যেগুলো যেগুলো বলবো আমি সবগুলো লিখে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ওই জন্য আলাদাভাবে মনে রাখার দরকার নাই কষ্ট হলে, কারণ আমি আলাদা পিডিএফ দিবই অলরেডি আপনাদেরকে, ঠিক আছে? জাস্ট আমি দাগায় দিচ্ছি সবকিছু। যে আমি যদি বলি ডি ভেক্টরকে মানে ইলেকট্রিক ফিল্ড ডেনসিটিকে আর কি নামে ডাকা হয়, আরেক দুটো নাম হচ্ছে, একটা ডিসপ্লেসমেন্ট ফ্লাক্স ডেনসিটি আর একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ডেনসিটি, ঠিক আছে? 1 মিনিট। আচ্ছা, তারপর নেক্সট। এখন আমি এখান থেকে কি কি কোশ্চেন করতে পারি? এই যে অবজারভেশন যেটা আছে সেখান থেকে আমি বলতে পারি যে বলেন তো ডি ভেক্টর আর ই ভেক্টর কি সেম ডিরেকশনে আলাদা ডিরেকশনে? এই 1 নম্বরটা যে আপনাদের মনে রাখতে হবে, ডি ভেক্টর ই ভেক্টর দুইটাই সেম ডিরেকশনে থাকবে, ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখতে হবে আপনাদের এখান থেকে, সেটা হচ্ছে আপনাদের ডি ই ভেক্টরটা এপসাইলনের উপর নির্ভর করে, ঠিক আছে? ই ভেক্টরটা এপসাইলনের উপর নির্ভর করে, বাট ডি ভেক্টরটা এপসাইলনের উপর নির্ভর করে না। তার মানে 1 নম্বর পয়েন্ট আর 4 নম্বর পয়েন্টটা মনে রাখতে হবে ভাইবার জন্য, ঠিক আছে? ওকে, তারপর নেক্সটে যাচ্ছি। আমি বলতে পারি যে আপনাদের ডি ভেক্টর আর ই ভেক্টর বের করার জন্য গস ল ইউজ করা হয় না কোন ল ইউজ করা হয়, বা কয়টা স্টেপ থাকে? জাস্ট মনে রাখতে হবে 8টা স্টেপ থাকে, এখানে 8 লিখে রাখলাম। তার মানে বুঝতে হবে যে এটা গস ল থেকে ডি আর ই ভেক্টর বের করার জন্য 8টা স্টেপ লাগে। ওকে, আর কিছু না। আর একটা কোশ্চেন বলতে পারি যে ম্যাগনেটিক পোলটা কি, মানে আমাদের ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক হচ্ছে ফ্লাক্স লাইনগুলো, এগুলো কি লুপ আকারে থাকে না নরমাল মানে হচ্ছে লাইন আকারে থাকে, ঠিক আছে? বা ক্লোজ সারফেস তৈরি করে না করে না? তো ইলেকট্রিক ফিল্ড ফ্লাক্স লাইনের ক্ষেত্রে তৈরি করে না, বাট ম্যাগনেটিক ফ্লাক্স লাইনের ক্ষেত্রে তৈরি করে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। ওকে, এই যেখানে বসে দেখেন কমপ্লিট দ্য পাথ ফ্রম সাউথ টু নর্থ ইন্টারনাল টু দ্য ম্যাগনেট, মানে এখানে ক্লোজ লুপ ফর্ম করে, যে এখানে ক্লোজ লুপ ফর্ম করে এটা লেখা আছে, এইটুকু মনে রাখলে হবে এখান থেকে, ঠিক আছে? গেল। তারপরে আমি জাস্ট একটা জিনিস জিজ্ঞাসা করতে পারি যে আপনাদের ম্যাগনেটিক ফিল্ডে কেমন করে ক্রিয়েট হয়, তাহলে আপনারা কি বলবেন যে একটা স্ট্রেট কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন কারেন্ট পাস করব তখন এর মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? এইটুকু গেল। তারপরে আমি যদি বলি রাইট হ্যান্ড থাম্ব রুল অনুযায়ী, এই যে এই ছবিটা মনে রাখবেন আর কি মেইনলি ভাইবার জন্য, যে রাইট হ্যান্ড থাম্ব রুল অনুযায়ী আমাদের বুড়া আঙ্গুলের দিকে কিসের ডিরেকশন হবে? আমাদের বুড়া আঙ্গুলের দিকে হবে কারেন্টের ডিরেকশন, আর বাকিগুলো যেগুলো হচ্ছে ফোল্ডেড থাকবে সেগুলোর দিকে কার ডিরেকশন হবে? ফ্লাক্সের ডিরেকশন, ঠিক আছে? এই যে ফ্লাক্স, এই যে কারেন্ট, শেষ, ঠিক আছে? এখান থেকে আর কিছু না। তারপরে এগুলো আসলে লাগবে না, এগুলাও লাগবে না, ঠিক আছে? শুধু আর একটাই মনে রাখতে হবে, এই যে এই লাইনটা, এটা যদিও ম্যাক্সওয়েলের ইকুয়েশনে পড়ছেন তাও বলে দিচ্ছি,
দ্য ডাইভারজেন্স অফ ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি ইজ অলওয়েজ জিরো। এর মানে কি আমরা পড়ে আসছি যে ম্যাগনেটিক দুটো পোল কখনো আলাদা আলাদা থাকতে পারে না, সবসময় একসাথে থাকতে পারে। এই 6 নম্বর ইকুয়েশনের মিনিং হচ্ছে এটা, ঠিক আছে? এটা মনে রাখলেই হবে এখান থেকে, আর ভাইবার জন্য এখান থেকে কিছু নাই। তাহলে ভাইবার জন্য কয়টা কোশ্চেন বললাম এখান থেকে? বলবো ম্যাম একবার? 7টা করছেন ম্যাম। আচ্ছা একবার দেখাই দিই ম্যাম একটা। আরেকবার একটু বলবেন, আমি বিশিষ্ট কে আপনি? আরাফাত? ম্যাম। জি ম্যাম। আরাফাত আপনি দেরি করলেন কেন আজকে? ম্যাম ক্লিয়ার শোনা ম্যাম আমার অফিস ছিল তো ম্যাম, আচ্ছা এখন শুনতে পাচ্ছেন হামিদুল এই ইসলাম? একটু বাইরে আসতে লেগেছি। জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আমি প্রথম থেকে একবার বলছি ভাইবার জন্য কি কি কোনটা কোনটা দাগাই দিলাম, ঠিক আছে? প্রথমে বলছি আমি যে ডি ভেক্টরকে বলা হয়, মানে ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটিকে আরো দুইটা নামে ডাকা হয়, একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্লাক্স ডেনসিটি আর একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ডেনসিটি, ঠিক আছে? তারপর ডি ভেক্টর এবং ই ভেক্টরের মধ্যে যে ইম্পর্টেন্ট অবজারভেশন গুলো পাইলাম তার মধ্যে 1 নম্বর আর 4 নম্বর দুইটা পড়তে বলছি, তাহলে উপরের একটা আর এই দুইটা মানে হচ্ছে তিনটা। আমি কি বলছি এই দুইটা থেকে যে ডি ভেক্টর আর ই ভেক্টরের ডিরেকশন একই দিকে, আর ই ভেক্টরটা এপসিলন নট এর উপরে নির্ভর করে, বাট ডি ভেক্টরটা নির্ভর করে না। তিনটা গেল কোশ্চেন, ভাইবার কোশ্চেন। তারপরে আমি বলছি যে গস ল ইউজ করে ডি ভেক্টর ই ভেক্টর বের করার স্টেপ কয়টা? 8টা। 4টা কোশ্চেন গেল। তারপরে আমি বলছি যে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স লাইনগুলো কি আকারে থাকে, ক্লোজ লুপ নাকি স্ট্রেট লাইন আকারে, বা ক্লোজ লুপ ফর্ম করে কিনা, সেটার উত্তর হচ্ছে এটা ক্লোজ লুপ ফর্ম করে, ঠিক আছে? তাহলে এটা হলো 5টা। তারপরে 6 নম্বরটা কি বলছি এখান থেকে, যে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, মানে ম্যাগনেটিক ফিল্ড কেমন করে তৈরি হয় বা কেমন করে ক্রিয়েট হয়, এটা জিজ্ঞাসা করলে বলবেন যে একটা স্ট্রেট কন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো করলে ওর মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, ঠিক আছে? তাহলে কয়টা হলো এটা দিয়ে? কয়টা হলো জানো? 5টা না 6টা হইলো? 6টা ম্যাম। 6টা। তারপর আমি বলছি এই যে রাইট হ্যান্ড থাম্ব রুলটা, এটা হচ্ছে তাহলে কয়টা হলো? 7টা। রাইট হ্যান্ড থাম্ব রুলের ক্ষেত্রে যে বুড়ো আঙ্গুলটা কোন দিকে নির্দেশ করে, ডান হাতের বুড়ো আঙ্গুলটা কারেন্টের দিক, আর বাকি আঙ্গুলগুলা ফ্লাক্স লাইনের দিক নির্দেশ করে, ঠিক আছে? তারপর ওটা গেল 7টা। আর আরেকটা কি বললাম, 8 নম্বরটা বলছি নিচের একটা লাইন, এই যে লাইনটা, ডেল ডট বি ভেক্টর ইজ ইকুয়াল 0, এটাকে আমরা বলি কি, এটা অনুযায়ী এটা হচ্ছে গস ল, ঠিক আছে? এই গস ল অনুযায়ী আমরা কি জানি, গস ল ফর ম্যাগনেটিক ফিল্ড, এটা কি জানি যে আমরা দ্য ডাইভারজেন্স অফ ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি ইজ অলওয়েজ 0। এটার আরো মিনিং বললে কি হয়, যে কখনো ম্যাগনেটিক পোল গুলো একা একা থাকে না, সবসময় পেয়ার আকারে থাকে বা ক্লোজ লুপ আকারে থাকে, ঠিক আছে? এই বুঝতে পারছেন? তাহলে এখান থেকে আমাদের গেল অ্যাসাইনমেন্টের কোশ্চেন প্লাস আমাদের ভাইবার কোশ্চেন। কারো কোনো আর এটা নিয়ে সমস্যা আছে থাকলে বলেন, না হলে আমি সামনের দিকে আগাবো। চাইলে আপনারা একটু দেখতে পারেন, আমি স্লাইড করতেছি উপর থেকে একটু, তাহলে আপনারা দেখেন, ঠিক আছে? ম্যাম আপনি কি অ্যাসাইনমেন্ট যে নেবেন ওইটা থেকে কি কোশ্চেন করবেন নাকি ভাইভাতে? আমি তো বলি নাই এটার নিয়মটা আর এরকম থাকে না যে অ্যাসাইনমেন্ট থেকে কোশ্চেন করতে হবে, আমি যে কোনো কোশ্চেন করতে পারি। জি ম্যাম। তো ওই যে কোনো কোশ্চেন গুলাই এগুলা, যেমন আমি এখান থেকে 8টা কোশ্চেন দিলাম, এগুলো সব লিখে দিব আপনাদের পিডিএফ এ, বুঝছেন? মানে আমি পিডিএফ এ যেগুলো কোশ্চেন দিব, যেগুলো অ্যান্সার দিব, সেগুলো থেকেই আমি ভাইভাতে কোশ্চেন ধরবো। এমন না যে আমি আপনাদেরকে ওগুলো না দিলে মানে কিছু যদি না দিই ওখান থেকে আমি ধরবো না, তাইলে বুঝছেন? জি ম্যাম। ওকে, আমি আরেকবার স্লাইড করতেছি, একবার দেখে নেন কারো যদি কোনো সমস্যা থাকে। আচ্ছা দেখতে পাচ্ছেন? দেখেন আমি স্লাইড করতেছি, কিন্তু যদি আর কোনো সমস্যা থাকে তাহলে বলে ফেলবেন। তাহলে আমি এখান থেকে 4টা বড় কোশ্চেন বললাম আর 8টা ভাইবার কোশ্চেন বললাম, ঠিক আছে? তাহলে আমি এটা কি ক্লোজ করে অন্য একটা অন করব পরেরটা? আর আমি আরেকটা জিনিস বলছি যে এটা থেকে কোনো কোশ্চেন দিলে অ্যাসাইনমেন্টে সেটাতে কি লেখা থাকবে, CO3। CO3 বলতে কি বোঝাচ্ছি, মানে কোর্স আউটকাম 3 থেকে আমি এই কোশ্চেন গুলো করছি, ঠিক আছে? তাহলে কোর্স আউটকাম 3 থেকে আপনারা কি জানতে পারবেন, ম্যাগনেটিক ফিল্ডের বেসিক ধারণাগুলো। ওকে, আচ্ছা দেখেন যেটা দেখতে পাচ্ছেন নাকি?
দেখতে পাচ্ছেন এই স্লাইডটা, পরের স্লাইডটা? জি ম্যাম। আচ্ছা, এখান থেকে আমি, এটা হচ্ছে CO4 আছে এখানে, ঠিক আছে? এখান থেকে আমি কি কি কোশ্চেন করতে পারি, বড় কোশ্চেন গুলো আগে বলে দিই। আমি কি ছোট মানে বড় কোশ্চেন কম দিব না বেশি দিব? ওই যে আগেরটাতে আপনারা কে যেন বললেন কম হয়ে গেছে না কি যেন বললেন? না বেশি হয়েছে সেরকম বলছে না না ম্যাম, কম হয়েছে কেউ বলে নাই। আচ্ছা ঠিক আছে, ওকে আমি তাহলে বলতেছি। এখন বড় কোশ্চেন আকারে আসতে পারে এই যে ইয়ের জন্য, কি বলে, নরমাল কম্পোনেন্ট মানে বাউন্ডারি কন্ডিশনের জন্য, ঠিক আছে? তো বাউন্ডারি কন্ডিশনের জন্য কি কোশ্চেন আসতে পারে? আমি বলতে পারি ভেরিফাই দ্য স্টেটমেন্ট। দাঁড়ান আমি আগে নিচে লাইনে দেখাই দিই কোন লাইনটা দিতে পারি তুলে। আমি এই যে এই লাইনটা, এই যে এখান থেকে এই লাইন, অথবা এখান থেকে এই লাইনটা তুলে দিতে পারি। আমি বলতে পারি ভেরিফাই দ্য স্টেটমেন্ট, মানে আমি যদি বলি, ধরেন একটা ফর এক্সাম্পল, ভেরিফাই দ্য স্টেটমেন্ট দ্য নর্মাল কম্পোনেন্ট অফ বি ভেক্টর, ঠিক আছে, ইজ নট ইজ কন্টিনিউয়াস উইথ দ্য বাউন্ডারি বা ইজ কন্টিনিউয়াস এট দ্য বাউন্ডারি, মানে এই লাইনটা জাস্ট বললাম, মানে বলছি যে এই স্টেটমেন্টটাকে ভেরিফাই করতে। তাহলে আপনারা কি করবেন? তাহলে আপনারা ওপর থেকে নিচ পর্যন্ত আপনারা এই যে এখান থেকে শুরু করে ওই পর্যন্ত দিয়ে দিবেন, ঠিক আছে? লেখাটাও দিবেনই এই পর্যন্ত। প্লাস আমি একটা ছবির কথা বলছিলাম, মনে আছে? ছবিটা কি ছিল? জাস্ট হচ্ছে একটা সিলিন্ডারের ছবি ছিল। আপনারা যদি বলেন আরেকবার আঁকে দিচ্ছি, সিলিন্ডারটা এরকম ছিল, ঠিক আছে? ছবি না দিলেও হবে, ছবি না দিলেও কোনো সমস্যা নাই, যারা দিতে যাবেন তারা দিতে পারেন, ঠিক আছে? দিয়ে আমি বলছিলাম যে হাইট হচ্ছে h, ঠিক আছে? তারপরে h ছিল হাইট, মানে ওপর থেকে নিচ পর্যন্ত। আর ঠিক আছে, আর মাঝামাঝিতে একটা এরকম যদি আমি দাগ দিই, তাহলে এইটুকু হাইট ছিল h/2, এইটুকু হাইট ছিল h/2, উপরেরটা ছিল মিডিয়াম 1, নিচেটা ছিল মিডিয়াম 2, ঠিক আছে? যারা দিতে চাইবেন দিবেন, না দিলেও সমস্যা নাই। ওকে, তাহলে আমি কি কোশ্চেন বললাম? আমি বললাম যে ভেরিফাই দ্য স্টেটমেন্ট দ্য নরমাল কম্পোনেন্ট অফ বি ভেক্টর ইজ কন্টিনিউয়াস এট দ্য বাউন্ডারি। বললে আপনাদেরকে এই ছবির বিবরণ দেওয়ার জন্য দেখেন ওপর থেকে কিছু লাইন লিখতে হবে। এখানে ফিগার 8.4 দিছে, আপনারা আবার দেখে দেখে হুবহু 8.4 দিয়ে দিয়েন না, হ্যাঁ? একটু বুঝে শোনা যেটা দেওয়া দরকার লিখবেন, মানে সম্পূর্ণ একদম ব্যাখ্যা লিখতে হবে না। তারপরে ইকুয়েশন 1 2 3 4 অবশ্যই দিতে হবে, 5 6 একদম হচ্ছে ইকুয়েশন 7 নেওয়ার পর্যন্ত দিতে হবে যদি আমি এইটুকু বলি। আর যদি আমি নিচের এটা বলি, ভেরিফাই দ্য স্টেটমেন্ট দ্য নরমাল কম্পোনেন্ট অফ এইচ ভেক্টর ইজ নট কন্টিনিউয়াস এট দ্য বাউন্ডারি, তাইলে একদম 8 নম্বর ইকুয়েশন পর্যন্ত দিতে হবে। বোঝা গেছে বড় কোশ্চেনটা? সবাই বলেন বুঝতে পারছেন বড় কোশ্চেনটা? বুঝতে পারছি। 1 মিনিট দাঁড়ান। ওকে, তার 1 মিনিট। এখন তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এই ম্যাথটা দেখবেন, ঠিক আছে? বড় কোশ্চেনের জন্য এই ম্যাথটা দেখবেন। এই ম্যাথের নিয়ম সেমই থাকবে, শুধু ভ্যালুগুলো চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? শুধু ভ্যালুগুলো চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, তারপর ফ্যারাডের লটা আমি এভাবে করে আলাদা ভাবে দিব না। একটু দেখাবেন কোথায়? ম্যাথটা কোন ম্যাথটা? এই যে এই ম্যাথটা 8.9, এক্সাম্পল 8.9, জাস্ট আমি ভ্যালু চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? আমি কিন্তু এখন যা বলছি সব বড় কোশ্চেনের জন্য বলছি। আচ্ছা, তারপর ফ্যারাডের লটা কি দিব না? দাঁড়ান একটু দেখি। আচ্ছা, ফ্যারাডের লটা লাগবে না, এখান থেকে দুটো বড় কোশ্চেনই দিলাম, ঠিক আছে? বুঝতে পারছেন? এখান থেকে দুটো বড় কোশ্চেন দিছি শুধু। এখান থেকে যেসব কোশ্চেন করবো সেগুলো কোন CO তে থাকবে? CO4 এ থাকবে। CO4 এ এখান থেকে থাকবে, পরের স্লাইডটা থেকেও CO4 এ থাকবে। CO4 টা একটু বড়, তো জাস্ট এখান থেকে যদি CO4 এর কোশ্চেন দেখেন তাহলে বুঝবেন এই স্লাইড থেকে কোশ্চেন করছি, মানে এটা হচ্ছে CO4 এর স্লাইড। ওকে, এখান থেকে জাস্ট দুইটা কোশ্চেন দিছি আমি। নাকি কম হয়ে গেল? একটু বেশি বাড়াই দিব? না ম্যাম ঠিক আছে। ম্যাম এটাই খুশি। আচ্ছা ঠিক আছে, তাইলে এখান থেকে দুটো বড় কোশ্চেন দিছি। আরাফাত, কোনো সমস্যা আছে বা কারো কোনো সমস্যা আছে এই স্লাইডের বড় কোশ্চেন নিয়ে? তাহলে আমি ভাইবার কোশ্চেন বলবো এখন। না ম্যাম সমস্যা নেই, আপনি দেন। আচ্ছা ঠিক আছে, ইমরানুল ইসলাম। ইমরানুল, আচ্ছা সবাই মনে হয় কারো সমস্যা নাই, শুনতে পাচ্ছেন? কোনো সমস্যা আছে?
আজকে কথা ছিল সমস্যা সমাধান করার। আমি তো আজকেও আমি শুধু কথা বলতেছি, একা একাই কথা বলতেছি আমি, আপনাদের কোনো সমস্যাও বলতেছেন না আপনারা। সমস্যা নাই যে ম্যাম। ম্যাম আমাদের আমরা অভ্যস্ত ম্যাম, আমাদের অনেক টিচার মন্ডলী আছে, তারা পুরো ক্লাসে তারা নিজেরাই কথা বলে। আমিও তো একা একাই কথা বলি, আপনারা তো বলেন না কথা, আপনাদেরকে বলাই নি আমি। আচ্ছা না ঠিক আছে। বলাই নেন, ঠিক আছে ম্যাম, কিন্তু অনেকে জিজ্ঞেস করে না। ও আচ্ছা ঠিক আছে। তারপর আপনাদের এখান থেকে ভাইবার জন্য খুব তেমন কোশ্চিন হবে না, শুধু একটা জিনিস মনে রাখবেন এখান থেকে, যে এই যে লাইনটা আমি বলছি, দ্য নরমাল কম্পোনেন্ট অফ বি ভেক্টর ইজ কন্টিনিউয়াস, ঠিক আছে, আর এইচ ভেক্টরের ক্ষেত্রে এটা কন্টিনিউয়াস না, ইজ নট কন্টিনিউয়াস ফর এইচ ভেক্টর, ঠিক আছে, এটুকু জানলেই হবে, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবেন যে এইচ ভেক্টরটা দেখেন পারমিয়াবিলিটির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে Hn1 এর সাথে μ2, মানে μ1টা ব্যস্তানুপাতিক, এটা মনে রাখবেন, ঠিক আছে। এই ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য রিলেটিভ পারমিয়াবিলিটিস কে এইচ ভেক্টরটা, তার মানে কি এইচ ভেক্টরটা মানে কি, বি ভেক্টরটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, তাহলে এইচ ভেক্টরটা হচ্ছে ইন্টেন্সিটি, ঠিক আছে, সেটা পারমিয়াবিলিটির সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এখান থেকে ভাইবার কোশ্চেন আমি জাস্ট তিনটা দিলাম, একটা হচ্ছে বি ভেক্টরটা কন্টিনিউয়াস না, সরি কন্টিনিউয়াস, এইচ ভেক্টরটা কন্টিনিউয়াস না বাউন্ডারিতে, এবং এইচ ভেক্টরটা মিউ এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখান থেকে জাস্ট তিনটা কোশ্চেন দিলাম, তাহলে 8টা 3টা কত হইলো, ভাইবার জন্য হইলো 11টা কোশ্চেন, আর হচ্ছে বড় কোশ্চেন হলো ওখানে 4টা, এখানে 2টা, 6টা, ঠিক আছে। আমাকে হিসাব ভুলে গেলে একটু হিসাব মনে করাই দিবেন লাস্টে আবার, ওকে। আচ্ছা তারপরে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা আমি যেগুলো হয়ে গেছে সেগুলো বাদ, এবার এটা হচ্ছে লেকচার 3 and 4, এখানে হচ্ছে CO4 প্লাস CO5 দুটো একসাথে মিশানো আছে। এই যে লেকচার 3 and 4 যেটা আমি বের করছি এখন, সেখানে CO4 আর CO5টা মেলানো আছে, ঠিক আছে। আমি বলে দিব কতটুকু CO4 কতটুকু CO5, উপর থেকে যাচ্ছি। আচ্ছা এখন উপরের এইটা খুবই ইজি হয়ে যায়, আচ্ছা এটাও করে রাখেন, এটা দিতে পারি। উপরের এই যে 9.8 এক্সাম্পল, এক্সাম্পল 9.8, এটা একটু দেখে রাখবেন, ঠিক আছে। এটা দিতেও পারি নাও দিতে পারি, বাট দেখে রাখবেন, ঠিক আছে, ওকে। একটু বড় তো, দিলে 5 নম্বরের জন্য দিব, এটা লাগবে না, এটাও লাগবে না। এক্সাম্পল 9.29টা দেখবেন, 9.28 না, কত বললাম না প্রথমটা, 9.8 9.18 মনে হয়, না সরি 9.8 এক্সাম্পল, হ্যাঁ 9.8, আর তারপর এক্সাম্পল 9.29 লিখে রাখতে পারেন সুবিধার জন্য, 9.29 ঠিক আছে। তারপরে এখন দেখেন ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স আর প্রপাগেশন কনস্ট্যান্ট, ঠিক আছে, এটা অ্যাসাইনমেন্টের কোশ্চেন হিসেবে আসতে পারে, বাট হচ্ছে ধরেন 2 নম্বরের কোশ্চেন, জাস্ট সংজ্ঞা চাবো, কি চাইতে পারি সংজ্ঞা, ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স এবং হচ্ছে প্রপাগেশন কনস্ট্যান্টের সংজ্ঞা, ঠিক আছে, বুঝতে পারছেন। ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স, হ্যাঁ ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স এবং হচ্ছে প্রপাগেশন কনস্ট্যান্ট, এটা হচ্ছে আপনার CO5 এর মধ্যে পড়ে, ঠিক আছে। আপনাদের আসলে এত CO নিয়ে পড়ার দরকার নাই, CO নিয়ে ঝামেলা হবে, সমস্যা নাই, শুধু বলে রাখছি CO4 আর CO5টা লেকচার 3 and 4 এ আছে আপনাদের সুবিধার জন্য, হ্যাঁ। আচ্ছা এখন দেখেন তাহলে সংজ্ঞা হচ্ছে এই যে 1 নম্বর সংজ্ঞাটা, 2 নম্বর সংজ্ঞাটা, এই দুটো সংজ্ঞা জাস্ট মনে রাখবেন, 1 নম্বরটা সংজ্ঞা দিবেন, আর হচ্ছে এইটুকু জাস্ট ছবিটা দিবেন, সংজ্ঞা কোনটুকু, এই যে এখান থেকে এই পর্যন্ত দিলেই হবে সংজ্ঞার জন্য, ঠিক আছে। আর এই ছবিটা দিয়ে দিলেই ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সের ছবি সংজ্ঞা হয়ে গেল। তারপরে এক্সাম্পল 1.1 অবশ্যই ইম্পর্টেন্ট, অনেক অনেক ইম্পর্টেন্ট, এক্সাম্পল 1.1, ঠিক আছে। আমি কোশ্চেন আপনাদের সহজই করছি, বেশি কঠিন করি নাই। আচ্ছা তারপর এটা দরকার নাই, এক্সাম্পল 1.2 দেখতে হবে, ঠিক আছে। এক্সাম্পল 1.2 দেখতে হবে। তারপর এই যে ভেলোসিটি যেটা দুইটা আসছে, একটা হচ্ছে গ্রুপ ভেলোসিটি, ফেজ ভেলোসিটি,
আমি এটা আলাদাভাবে আপনাদের একটা স্লাইড দিয়েছিলাম আর বলছিলাম এটা পড়ে নিয়েন। এটা এখানেও সংজ্ঞা আছে, জাস্ট দুটো সংজ্ঞা পড়ে নেবেন। ওটা না পারলে এখান থেকে যে ফেজ ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটি সংজ্ঞা, এটাও কিন্তু ছোট কোশ্চেন আকারে আসবে এক এক করে, অ্যাসাইনমেন্টের জন্যই বলতেছি, ঠিক আছে? ফেজ ভেলোসিটি বলছি Velocity? সরি, ফেজ ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটির সংজ্ঞা জাস্ট। জি ম্যাম। এক্সাম্পল 1.4 ইজ সো ইম্পর্টেন্ট, এটা খুবই বেশি ইম্পর্টেন্ট, ভালো করে করবেন। তারপর ম্যাম ম্যাম কোনটা কথা বললেন ম্যাম? এক্সাম্পল 1.4 এক্সাম্পল 1.4। হয়েছে? জি ম্যাম। তারপর এই যে এখানে আসছে ডিস্টরশনলেস লাইন, ঠিক আছে? এখান থেকে আমি কেমন কোশ্চেন করতে পারি, এখান থেকে আমি বলতে পারি, এই লাইনটা তুলে দিতে পারি যে এখানে দাঁড়ান লেখা আছে আলফাটা কোথায়, যে এই লাইনটা আমি সরাসরি তুলে দিতে পারি। আমি বলতে পারি যে prove that the attenuation constant or alpha does not vary with frequency in case of distortionless line, ঠিক আছে? জি ম্যাম। আবার বলছি, আমি বলছি যে prove that the attenuation constant or alpha does not vary with frequency in case of distortionless line। তাহলে এই কোশ্চেনটা আসলে আপনাদের এই যে এখান থেকে শুরু করে একদম ইকুয়েশন 3 পর্যন্ত দিবেন, ঠিক আছে? ইকুয়েশন 3 পর্যন্ত দিয়ে এই নিচে লাইনটা লিখে দিবেন, এই যে এই লাইনটা লিখে দিবেন, তাহলেই হবে, ঠিক আছে? জি ম্যাম। এবার আমি দিতে পারি এই যে the velocity is independent of frequency, ঠিক আছে? এই লাইনটা আর কি, in case of কি distortionless লাইন, ঠিক আছে? এই যে এই লাইনটা আমি দিয়ে দিতে পারি। আচ্ছা, কে যেন মেসেজ দিচ্ছে? ম্যাম আমার এখানে সারাদিন কাইনা সকাল থেকে ক্লাস করছে, মোবাইল বন্ধ হওয়া ভাব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে খালিদ খান। আচ্ছা এটাও আমি সরাসরি তুলে দিতে পারি। এই ক্ষেত্রে আপনাদের 5 নম্বর ইকুয়েশন পর্যন্ত লিখতে হবে প্রথম থেকে, তারপর এই লাইনটা তুলে দিতে হবে। সবার কাছে কি ক্লিয়ার কোশ্চেনটা? কোশ্চেন প্লাস কোশ্চেনের অ্যানসারটা এই কোশ্চেন আমি আবার একটু আমি কোশ্চেন বলতে পারি the velocity is independent of frequency in case of distortionless line, এটা প্রুফ করতে দিতে পারি। prove that the velocity becomes independent of frequency in case of distortionless line। ম্যাম এটা কয় নাম্বার প্যাসেজ? প্যাসেজ কয় নম্বর মানে? আমি 1.17 নম্বর দেখছিলাম মেবি। দাঁড়ান দেখাচ্ছি, বলতেছি 1 মিনিট। 1.17, ঠিক আছে? নেক্সট আগাবো। আর একটা জিনিস বলতে পারি যে এটা বলতে পারি যে রাইট ডাউন অর কি বলবো, মেনশন দ্য রিকোয়ার্ড কন্ডিশন অথবা এক্সপ্লেন দ্য রিকোয়ার্ড কন্ডিশন ফর আ ডিস্টরশনলেস লাইন। তাহলে এই 6 নম্বর ইকুয়েশন পর্যন্ত প্রথম থেকে লিখে এই লাইনটা লিখে দিতে হবে, ঠিক আছে? এই তারপর আর কি আছে? আর এই আচ্ছা এই ম্যাথটা বাদ দিলাম, আর এই ম্যাথটা দেখে নেবেন, 1.17 ম্যাথটা দেখে নেবেন, ঠিক আছে? আর ম্যাথ দিব কি, আর একটা ম্যাথ দিব নাকি এটুকুই ঠিক আছে? এইগুলোই থাক না ম্যাম এইটুকুই থাক। আপনাদের সিলেবাস কিন্তু আমি অর্ধেক করে দিচ্ছি পুরা। ম্যাম আগের ম্যাথটা কত 1.17? প্রথম থেকে বলে দিচ্ছি, আরেকবার রিভিউ করে দিচ্ছি। আচ্ছা প্রথম থেকে বলতেছি আবার, ঠিক আছে? প্রথম থেকে বলতেছি অ্যাসাইনমেন্টের জন্য কি কি কোশ্চেন আসতে পারে, একদম আর্টিকেল সহ বা এক্সাম্পল সহ। আচ্ছা ম্যাথ এক্সাম্পল 9.4 সরি 9.8 9.8, ঠিক আছে? তারপর হচ্ছে নাইন পয়েন্ট টু নাইন, তারপরে এগুলো গেল এক্সাম্পল, ঠিক আছে? তারপরে আমি বলছি এই যে 1.4 যেটা আর্টিকেল 1.4, এখানকার ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স এবং প্রপাগেশন কনস্ট্যান্টের সংজ্ঞা, ডেফিনেশন, ঠিক আছে? তারপর এক্সাম্পল 1.1
এটা ম্যাথের এক্সাম্পল, ঠিক আছে? জি ম্যাম। তারপর এক্সাম্পল 1.2 ম্যাথের এক্সাম্পল 1.2। জি ম্যাম। তারপরে বলছি আর্টিকেল 1.9 এর গ্রুপ ভেলোসিটি আর ফেজ ভেলোসিটি। আর্টিকেল 1.9 এর গ্রুপ ভেলোসিটি প্লাস ফেজ ভেলোসিটি, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তারপরে এক্সাম্পল 1.4। জি ম্যাম। এক্সাম্পল 1.4 এর ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। তারপরে ডিস্টরশনলেস লাইনটা হচ্ছে 1.17 আর্টিকেল, ঠিক আছে? এখান থেকে কয়েকটা কোশ্চেন বলেছি, 3টা কোশ্চেন বলছে এখান থেকে। একটা হচ্ছে যে আলফা ফ্রিকোয়েন্সির সাথে ভ্যারি করে না, এটা প্রমাণ। তারপরে একটা বলছি ভেলোসিটিটা ফ্রিকোয়েন্সির সাথে ইন্ডিপেন্ডেন্ট, এটা প্রমাণ। আর একটা বলছি ডিস্টরশনলেস লাইনের রিকোয়ার্ড কন্ডিশন 6 নম্বর ইকুয়েশন পর্যন্ত, ঠিক আছে? তারপর বলছে আর একটা এক্সাম্পল ম্যাথের এক্সাম্পল 1.17। এই তো, আর কিছু বলি নাই। এগুলা গেল অ্যাসাইনমেন্টের জন্য। ঠিক আছে, ম্যাম। আমি এখন ভাইবার জন্য বলবো নাকি দাগাচ্ছেন আপনারা এখনো? বলেন ম্যাম। আচ্ছা, এখান থেকে ভাইবা বেশি নাই, বুঝতেই তো পারতেছেন, বেশিরভাগই ম্যাথ ছিল। এগুলা ধরবো না আমি, এগুলো দরকার নাই। এই যে ম্যাথ আমি সরি ভাইবার জন্য ধরতে পারি যে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সটা কি, যেটা আপনারা সংজ্ঞা পড়বেন অ্যাসাইনমেন্টের জন্য, সেটা আমি ভাইবার জন্য ধরতে পারি, ঠিক আছে? তাহলে ভাইবার জন্য ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সটা সংজ্ঞা আমি ধরতে পারি। এখান থেকে এই পর্যন্ত, মানে এই পর্যন্ত বললেই হবে যে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সটা কি। যদি একটা সিমেট্রিক্যাল নেটওয়ার্কের ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স বলি, তাহলে সেটা কি হবে? তাহলে তার ইনপুট টার্মিনালস যে ইম্পিডেন্সটা, সেটা হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স, ঠিক আছে? এটা গেল। অ্যাটেনুয়েশন এন্ড ফেজ কনস্ট্যান্ট, এখান থেকে কি ধরতে পারি? আমি ধরতে পারি অ্যাটেনুয়েশন বলতে কি বোঝায় আর ফেজ বলতে কি বোঝায়। এখানে দেখেন, এখানে লেখা আছে the alpha indicates the rate at which the signal gets attenuated along the line, while the beta indicates the rate at which যেটা হচ্ছে ফেজের চেঞ্জ বোঝাচ্ছে, আলফাটা হচ্ছে কি বলবো সিগন্যালটা কতটুকু অ্যাটেনুয়েট হচ্ছে সেটা বোঝাচ্ছে, ঠিক আছে? তো আমি কিন্তু এখান থেকে এরকম কোশ্চেন ধরবো না, এখান থেকে দুইটা বেসিক কোশ্চেন ধরবো। একটা হচ্ছে আলফা অ্যাটেনুয়েশন আর বিটাটা হচ্ছে ফেজ কনস্ট্যান্ট। এটার মিনিং কি বা এটা বলতে কি বুঝেন? এটা এখানে লেখা নাই, এটার মিনিং কি? আলফা বলতে বোঝাচ্ছে যে আমরা কোনো যদি একটা সিগন্যালকে সেন্টার থেকে রিসিভারের দিকে পাঠায়, তাহলে সিগন্যালটা যতই সেন্টার থেকে দূরে থাকবে, ডিস্টেন্স বাড়ার সাথে সাথে তাদের স্ট্রেংথ বা এনার্জি বা হচ্ছে কি বলবো পাওয়ারটা কমতে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাটেনুয়েশন। আর ফেজটা কি? আমরা যদি সেন্টার থেকে রিসিভারের দিকে আমরা কোনো সিগন্যাল পাঠাই, তাহলে ফেজ তাদের তাদের এক এক সময় এক এক রকম ফেজ চেঞ্জ হবে, ঠিক আছে? ওই লাইন বরাবর, সেটা হচ্ছে বিটা ফেজ কনস্ট্যান্ট। আচ্ছা, তো এগুলো হচ্ছে আমি আপনাদের ভাইভাতে লিখে দিব, ভাইবার যে পিডিএফটা দিব সেখানে ক্লিয়ারলি লিখে দিব, এখানে ক্লিয়ারলি লেখা নাই, তাও বলে দিলাম, ঠিক আছে? এই দুইটা। ম্যাম অ্যানসার তারপর শো করে লিখে দিবেন না ম্যাম? হ্যাঁ, অ্যান্সার সহকারে দিব তো। ওকে। অ্যান্সার না দিলে এক একজন এক এক অ্যান্সার বলবেন, উদ্ভট উদ্ভট অ্যান্সার বলবেন, তখন আবার এটা হবে না। জি ম্যাম। তারপর আবার বলবেন ম্যাডাম আমি তো নেটে এটা দেখছি, এটা আমারটা ঠিক আছে ম্যাডাম, এটাই বলবেন আমাকে। তখন জি ম্যাম, আপনাদের অবশ্যই। ওই নেটের অ্যান্সার খুঁজতে খুঁজতে আমার 14 দিন লাগবে। আচ্ছা, সমস্যা নেই। তো এখান থেকে আর কি ধরতে পারি? এখান থেকে ফেজ ভেলোসিটি কি আর গ্রুপ ভেলোসিটি কি, এই দুটো সংজ্ঞা, ঠিক আছে? আপনারা তো জানেনই কোন একটা ইন্ডিভিজুয়াল সিগন্যালের ভেলোসিটিটা হচ্ছে ফেজ ভেলোসিটি, আর যদি অনেকগুলো সিগন্যাল একসাথে যায় তাহলে পুরাটার একটা যে পুরোটা মিলায় যা, মানে সবগুলো মিলায় যে ভেলোসিটিটা, সেটা হচ্ছে গ্রুপ ভেলোসিটি। এভাবে বুঝায় বলতে পারলেই হবে সংজ্ঞাগুলো, ঠিক আছে? গেল। আর ডিস্টরশনলেস লাইনের সংজ্ঞাটা পড়বেন এখান থেকে, এই যে এখান থেকে, যেটার কোনো ফেজ অথবা ফ্রিকোয়েন্সি ডিস্টরশন নাই, যে লাইনের, তাকেই বলা হচ্ছে ডিস্টরশনলেস লাইন। আমি আরো ক্লিয়ারলি লিখে দিব, যখন আমি দিব আপনাদের পিডিএফ আমি নিজের ভাষাতে সুন্দর করে লিখে দিব, ওকে? তারপরে আপনাদেরকে মনে রাখতে হবে, আমি বলছি এটা আলফা ডাজ নট ভ্যারি উইথ ফ্রিকোয়েন্সি, এটাও ভাইবার জন্য। ভেলোসিটিটাও ফ্রিকোয়েন্সির সাথে ইন্ডিপেন্ডেন্ট, এগুলো কার ক্ষেত্রে? ডিস্টরশনলেস লাইনের জন্য। আরো একটা জিনিস, এই যে রিকোয়ার্ড কন্ডিশন যেটা বলছে, এটাও মনে রাখতে হবে, এটা আমি ধরতে পারি। এগুলো সবগুলো ভাইবার জন্য, ঠিক আছে? আর ভাইবার জন্য কিছু নাই, সব তো ম্যাথ, আর কিছু নাই, ঠিক আছে? এই ভাইবা রিলেটেড তাহলে কোনো সমস্যা আছে নাকি আরেকবার বলবো ভাইবা রিলেটেড কোশ্চেন গুলা?
বলবো আরেকবার আবার? বলে দেন ম্যাম, আরেকবার বলে দেন। আচ্ছা ম্যাম হ্যাঁ বলেন বলেন কে কথা বলছেন? ভাইবার ডেটা আসলে ম্যাম আমি আশিক রহমান বলতেছিলাম। হ্যাঁ বলেন। আরেকবার আমি বলেন। বলতেছি আমাদের 6 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত এক্সাম, তো হ্যাঁ। তারপরে ম্যাম ভাইবার ডেটটা আসলে কি আমাদের শুক্র শনিবার ওই সময় হবে নাকি যখন ইচ্ছা তখন নিতে পারেন? আমি আপনাদের ভাইবা ডেট পেয়ে গেছি বুঝছেন, স্যাররা পাঠিয়ে দিছে। আমি আপনাদেরকে ক্লাস শেষে আমি পরে জানাচ্ছি। হ্যাঁ আপনাদের ক্লাসের পর আরেকটা ক্লাস আছে আমার। আপনারা যদি আমি ভুলে যাই তাহলে রাতের দিকে আমাকে মনে করায় দিন, আমি ডেট সহ টাইম সহ বলে দিব। ঠিক আছে? শিডিউল হয়ে গেছে আপনাদের, মানে শিডিউলটা আমাদের বলে কি দিব। তবে নিতে হবে ম্যাম ভাইবা, নাকি এমনিতে ম্যাম ওই নিজেরা শুক্র ডিসিশন শনিবারে করে কি নেওয়ার হবে পর নাকি নাকি যখন ইচ্ছা তখন অন্য ডেট? না না শিডিউল দেওয়া আছে, শিডিউল অনুযায়ী হবে। ভার্সিটি শিডিউল হচ্ছে কর্তৃপক্ষ তো ম্যাম শিডিউল করলে দেখা যাবে যে আবার একদিনেই 3-4টা করে ফেলছে। ওরা তো আহ, এরকমই শিডিউল করে, ওদের শিডিউলের প্রতি আমাদের কোনো সময় আস্থা ছিল না। আমাদের তো এমনিতেও শুক্র শনিবার ম্যাম প্রচুর ক্লাস করা লাগে, এই যে আজকে হুম, শেষ 9টা থেকে সারাদিন ক্লাস। হুম। তো ভাইবা যদি এরকম হয় তাহলে তো একটু সমস্যা হয়ে যাবে না ম্যাম? আচ্ছা দেখি আপনাদের কবে পড়ছে, তারপর আপনারা ম্যাচিং করে দেখেন অন্যদের সাথে, অন্যগুলা মানে অন্য ক্লাসের সাথে মানে ওভারল্যাপ হয় কিনা। যদি ওভারল্যাপ হয় তাহলে আমি দেখবো নি। ঠিক আছে? আপনারা আমাকে বললেন, আমি আজকে আপনাদের ডেট জানাই দিব, ডেট টাইমিং জানাই দিব। হ্যাঁ রাতে জি মনে ম্যাম। করায় দিয়েন আমাকে একটু, মানে সন্ধ্যার হ্যাঁ পরে। এটা ঠিক আছে? 9টার সময় আমাকে একটু মনে করায় দিয়েন। আচ্ছা ম্যাম। আচ্ছা আরেকবার আমি ভাইবার জন্য বলতেছি। ভাইবার জন্য বলছিলাম যে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সের সংজ্ঞা। ঠিক আছে? এটা সংজ্ঞাটা ভালো করে মনে রাখবেন। তারপর বলছিলাম এই যে আলফা আর বিটা, আলফা বলতে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট বলতে কি বোঝায়, বিটা ফেজ কনস্ট্যান্ট বলতে কি বোঝায়। তারপরে বলছিলাম ভেলোসিটি, ফেজ ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটির সংজ্ঞা। ঠিক আছে? এই দুটার। তারপরে বলছিলাম ডিস্টরশন লেস লাইন বলতে কি বোঝায় সেটা। তারপরে বলছিলাম যে ডিস্টরশন লেস লাইনের জন্য আমরা জানি যে আলফাটা ফ্রিকোয়েন্সির সাথে ভ্যারি করে না। তারপরে ভেলোসিটি আমরা কি জানি, এটার ফেজ ভেলোসিটিটা কি হয়, ফ্রিকোয়েন্সির সাথে ডিপেন্ড করে না, মানে ফ্রিকোয়েন্সির সাথে কোনো সম্পর্ক নাই বা ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। ঠিক আছে? তারপরে কি, আর ডিস্টরশন লেস লাইনের একটা রিকোয়ার্ড ইকুয়েশন 6 নম্বর ইকুয়েশন, এটা মনে রাখতে বলছিলাম। আর কিছু বলছিলাম না, আর কিছু বলি নাই, এটুকুই ছিল। ঠিক আছে? পরের স্লাইডে যাব। আচ্ছা 1 মিনিট দাঁড়ান। ঠিক আছে আমি পরের স্লাইডে যাচ্ছি তাইলে। এইটা আপনাদের লাস্টের দিন যেটা পড়াইছি আর কি, সেটা থেকে। ঠিক আছে? এখন এখান থেকে বড় কোশ্চেন বলেন, এখান থেকে বড় কোশ্চেন দেওয়ার মতন আছে 4টা কোশ্চেন। কমায় কয়টা করবো বলেন? 4টা কোশ্চেন আছে এখান থেকে দেওয়ার মতন। দুইটা করেন দুইটা। ম্যাম। এটা যদি করি তাইলে হচ্ছে আপনাদের ওপেন সার্কিট আর শর্ট সার্কিট বাদ দিয়ে দিচ্ছি, এগুলো একটু বড় বড়। আমি হচ্ছে আপনাদের জাস্ট গতদিন যেটা পড়াইছি তাইলে কোয়ার্টার ওয়েভ লাইন আর হাফ ওয়েভ লাইন এগুলো ছোট আছে। ঠিক আছে? এটার জন্য আমি কোশ্চেন কি করতে পারি, আমি বলতে পারি কোয়ার্টার ওয়েভ লাইনের জন্য যে এটা হচ্ছে যে এই লাইনটা তুলে দিতে পারি, prove that the quarter wave line can be considered as an impedance inverter। ঠিক আছে? মানে আমি বলবো যে হচ্ছে কি বলে, কোয়ার্টার ওয়েভ লাইনকে কেমন করে মানে এটা কেমন করে কনসিডার করা যায় ইম্পিডেন্স ইনভার্টার হিসেবে। হাউ আ কোয়ার্টার ওয়েভ লাইন ক্যান বি কনসিডার্ড অ্যাজ অ্যান ইম্পিডেন্স ইনভার্টার। কারণ আপনাদের কোনটুকু দিবেন, এই কোশ্চেন 4 পর্যন্ত দিয়ে এই পর্যন্ত দিলেই হবে। ঠিক আছে? এই তারপরে হাফ ওয়েভ লাইনের জন্য আমি কি বলবো, এই যে 1-to-1 ট্রান্সফরমার, এটার ক্ষেত্রেও আমি বলবো হাউ আ হাফ ওয়েভ লাইন ক্যান বি কনসিডার্ড অ্যাজ আ 1-to-1 ট্রান্সফরমার। তাহলে সম্পূর্ণ দিয়ে দিবেন। ঠিক আছে? এখান থেকে সম্পূর্ণ দিয়ে লাস্টে লাইনটা লিখে দিবেন। এগুলোর জন্য 3 নাম্বার করে থাকবে। ঠিক আছে? বুঝতে পারছেন? ম্যাম থিওরি ম্যাম কম, ম্যাথ বুঝি নাই। বেজে ম্যাম ম্যাথ বেজে কোশ্চেন করতেছেন, থিওরি কম। থিওরি কম, ম্যাথই বেশি দিব। জি ম্যাম ঠিক আছে। আবার ধরেন দুইটাই কম্বাইন করেও দিতে পারি। খুব যে ম্যাথ আসলে আপনারা দেখে মনে করছেন বেশি, থিওরিও আছে আসলে। দুইটা মিলাই করব। ম্যাথ বেশি দিলে কি হবে, যারা ম্যাথ পারবে না তারা 0,
আর থিওরি বেসে দিলে কি হবে, একটু না পারলে অল্প একটু পারলেও তো পার্শিয়াল মার্কিং করতে পারবো। তো ওই জন্য থিওরি অর্ধেক ম্যাথ অর্ধেক এভাবে দিব, বুঝছেন, যাতে করে ম্যাম। সবাই অ্যাভারেজ মার্ক পায় এরকম। মানে যদি কারো খুব খারাপ না হয় আর কি, তাহলে অ্যাভারেজ পাবে আর কি, এই। ওকে, তাহলে এখান থেকে দুইটা বড় কোশ্চেন জি বলে ম্যাম। দিছি, আবার বলে দিব নাকি ঠিক আছে এটুকুই? ম্যাম ঠিক আছে, পরে তো আমরা ভিডিও দেখে নিব না আমরা। ম্যাম পরে বড় আবার ভিডিও দেখতে বড় হবে। কোশ্চেন গুলো কি পিডিএফ দিবেন না? বড় কোশ্চেনের পিডিএফ মানে? পিডিএফ এ কোশ্চেন আকারে এগুলো। বড় কোশ্চেন গুলো পিডিএফ আকারে দিব না হামিদুল ইসলাম, আমার তো টাইম নাই আসলে, আমার অনেকগুলো সাবজেক্ট, তো আমার তো টাইম নাই দেওয়ার। এই পিডিএফটা জি আমরা দিতে চাইছিলাম, দিতে পারি নাই, অন্যদের খাতা দেখতে হয়েছে তো অ্যাসাইনমেন্টের, ওই যে সিটি 2 এর। যাই হোক, তো এত সময় নাই আমার, হ্যাঁ আপনাদের শুধু আমি ভাইবারটাই দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা জি ম্যাম। বড় কোশ্চেন তো বেশি বলি নাই, বেশি কি বলছি? সবার কি সমস্যা হবে? ম্যাম আপনি আমাদের একটু বেশি সুযোগ সুবিধা দেন, তো এই জন্য আপনার কাছে আবদারটা একটু বেশিই থাকে। আচ্ছা সমস্যা নাই, যদি সমস্যা হয় তাহলে বললেন, তাহলে আমি ছোটখাটো একটা না সাজেশন দিয়ে ম্যাম, দিব। সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি এখান থেকে ছোট কোশ্চেন হচ্ছে মানে ভাইবার জন্য কোশ্চেন কি ধরতে পারি, আমি বলতে পারি, এগুলো আসলে করার দরকার নাই, এগুলা থেকে আসলে দরকার নাই, এগুলা বেশি কঠিন হয়ে যাবে। এই ওপেন সার্কিট শর্ট সার্কিট বাদ দিলাম, এগুলা থেকে কোনো কোশ্চেন ধরবো না, শুধু একটাই ধরবো যে হচ্ছে λ/2 পিরিয়ড পর পর রিপিট হয়। এটা আমি ধরবো কত মানে কত পিরিয়ড, মানে এস এর ভ্যালু কতর জন্য কত পর পর পিরিয়ডটা, সরি আমি বলি, এটা আমি ধরবো যে শর্ট সার্কিট অথবা ওপেন সার্কিটের ক্ষেত্রে আমাদের যে আমরা ইয়ে পাবো, রিঅ্যাকট্যান্সের কার্ভ পাবো একটা, ঠিক আছে, বা গ্রাফ পাবো, ওইটা কত পিরিয়ড পর পর হচ্ছে রিপিট হয়, আপনারা বলবেন λ/2 পিরিয়ড পর পর রিপিট হয়, ঠিক আছে? জাস্ট এটাই এখান থেকে কোশ্চেন, আর কিছু না। তারপর এখান থেকে কি ধরতে পারি, এখান থেকে কোশ্চেন ধরতে পারি, এই যে কোয়ার্টার ওয়েভ লাইন থেকে, ঠিক আছে, যেটা কোন আমি বলবো ইম্পিডেন্স ইনভার্টার হিসেবে কোনটা পরিচিত, আপনারা তখন বলবেন যে হাফ ওয়েভ সরি কোয়ার্টার ওয়েভ লাইনটা ইম্পিডেন্স ইনভার্টার হিসেবে পরিচিত। আমি বলবো কেন, আপনারা বলবেন এটা ট্রান্সফরমারের মতন কাজ করে, এটা লো ইম্পিডেন্সকে হাই ইম্পিডেন্সে কনভার্ট করে এবং হাই কে লোতে কনভার্ট করে, তাই, ঠিক আছে? তারপর আরেকটা কোশ্চেন কি করতে পারি, আমি বলতে পারি হাফ ওয়েভ লাইনকে মানে কোন ওয়েভ লাইনকে 1-to-1 ট্রান্সফরমার বলা হয়, আপনারা বলবেন হাফ ওয়েভ লাইনকে, ঠিক আছে? এই আরেকটা জিনিস বলতে পারি যে হাফ ওয়েভ লাইনের ক্ষেত্রে যে আপনার ইনপুট ইম্পিডেন্সটা কার সমান, তখন বলবেন ইনপুট ইম্পিডেন্সটা হচ্ছে আপনাদের লোড ইম্পিডেন্সের সমান, ঠিক আছে? বুঝতে জি ম্যাম। পারছেন? ওকে, তাইলে একজনকে জানি চ্যাটে মেসেজ লিখতে দেখি। আচ্ছা রোল দিছে, তো ঠিক আছে, তাহলে এখান থেকে ভাইবা শেষ, ঠিক আছে? তাহলে আমি পরবর্তীটাতে যাচ্ছি। আপনাদের আসলে আর কোনো স্লাইড নাই, আছে হচ্ছে ওই যে শুধু ইয়েটা ম্যাক্সওয়েলের ইকুয়েশনের, ওটা বের করি এখন, হ্যাঁ? এটা লাগবে ম্যাম? বুঝি না, বলছেন এটা এখান তো থেকে এটা লাগবে কিনা? লাগবে ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বড় কোশ্চিনের জন্য? আমি শুনতে পাচ্ছি না জি না আরাফাত। ম্যাম, বলছি যে মানে এটা এইটা দিয়ে আপনি মানে বললাম যে ম্যাম এটা দিয়ে আপনি অ্যাসাইনমেন্ট নিছে তো, হুম, শুনতেছেন ম্যাম? হ্যাঁ শুনতেছি। অ্যাসাইনমেন্ট দিয়েছেন আর এটা নিয়ে অনেক বেশি পড়াশোনা হয়েছে তো এই কারণে বললাম। তাহলে তো আপনার বলা উচিত ম্যাডাম এটাই দেন প্লিজ, তাই তো বলা উচিত। আচ্ছা একটু দাঁড়ান, হ্যাঁ একটু মিনিট দাঁড়ান, আমার মোবাইলে একদম বন্ধ হয়ে গেছে, আমি একটু চার্জটা দিয়ে দিই, একটু দাঁড়ান 1 মিনিট। হ্যালো, শোনা যায়?
জি ম্যাম। ওকে, দাঁড়ান একটু দাঁড়ান। আহ, এটা লাগছে না। ওকে, আরাফা যেটা বলছে ঠিকই বলছে যে এখান থেকে বেশি হয়ে গেছে, তো এখান থেকে বড় কোশ্চেন আর দিব না, ঠিক আছে? এখান থেকে শুধু ভাইবার জন্য বলবো, ঠিক আছে আরাফাত? জি ম্যাম। আচ্ছা, এখান থেকে জি ম্যাম, মানে ভাইবার জন্য কি কি আসবে শুধু জাস্ট মার্ক করে দিই, ঠিক আছে? মার্ক করে দিলেই তো হবে, তাই না? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাইলে হচ্ছে আমি বলি এখান থেকে আমি কি বলতে পারি। এখান থেকে ওই যে একটা কথা বলি যে আপনাদের যেটা দিছিলাম না, কুইজ দিছিলাম না, এই কুইজের গুলাই ধরেন এখান থেকে ভাইবার জন্য, ঠিক আছে? তাহলে একবার আমি বলে দিচ্ছি কি কি। এইটাই করে দেন ম্যাম, আর লাগবে না থেকে, ওইটাই দেখ। এটাই বেশি ভালো না আরাফাত, বলেন তো? ম্যাম ওইটার আপনার কাছে এগুলো আছে না, একটা পিডিএফ করে দিতে পারবেন না ম্যাম ওইটার অ্যানসার গুলো? এটার অ্যান্সার গুলো ওইভাবে তো আমি দিতে পারবো না, কারণ বললাম তো। ধরেন কপি করলে ওইভাবে আসবে না, বুঝছেন? ওটা আমাকে আলাদাভাবে লিখে দিতে হবে। 3000 টাকা জিজ্ঞেস করে দিয়েছি। শুনতে পাচ্ছি না হামিদুল ইসলাম। তাইলে ম্যাম ওই কোশ্চেন গুলো আপনি ছেলেকে বললাম ম্যাম। আচ্ছা, আমি বলি ওই কোশ্চেন গুলো আমি হাতে লিখে দিব, সমস্যা নাই, ঠিক আছে? সবগুলোই হ্যাঁ, হাতে ওইটাই লিখে দিব ভালো আর হয়। কি, হাতে লিখে দিবনি, সমস্যা নাই। আমি জাস্ট আরেকবার বলে দিব কোশ্চেন গুলো, নাকি আপনারা জানেনই, বলতে হবে না আর? একটু বলেন, কারণ টাইমটা এখনো বলেন 30 ম্যাম, মিনিট আছে, বুঝছেন? 30 মিনিট কি করবো তাইলে? ম্যাম বললে ভালো হয় ম্যাম। আচ্ছা ঠিক আছে, বলেন আমি তাহলে বলে দিচ্ছি। বলেন। একটা হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট কারেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে কারেকশন টার্ম কার? ম্যাক্সওয়েলের, ঠিক আছে? মানে ম্যাক্সওয়েল যে অ্যাম্পিয়ার ম্যাক্সওয়েল লতে একটা কারেকশন টার্ম দিছেন, ওটা যে হচ্ছে মানে কারেকশনটা কি করছিলেন? কারেকশনটা করছিলেন ডিসপ্লেসমেন্ট কারেন্টের। আমি জিজ্ঞাসা করতে পারি যে ম্যাক্সওয়েল কি ইনফরমেশন অ্যাড করছেন, যে ওই ইয়েতে অ্যাম্পিয়ার লতে ম্যাক্সওয়েল কোন ইনফরমেশনটা অ্যাড করছেন? কারণ আপনাদেরকে বলতে হবে ম্যাডাম ডিসপ্লেসমেন্ট কারেন্ট, ঠিক আছে? এটা অনেকের ভুল হয়েছে। আচ্ছা, তারপর কোনো কি মার্ক করে দিব আমি যে এটা হবে মানে, বা কোনো কিছু মার্ক করে দিব? জি ম্যাম, মার্ক করে দিন। এখানে মার্ক করার আসলে অপশন কি আছে? আছে আছে, দাঁড়ান, এইভাবে, ঠিক আছে? লাল কালি করে দিচ্ছি। তারপর এখানে হচ্ছে আমি বলবো যে এই যে ইকুয়েশন, দ্য কম্বিনেশন অফ ইকুয়েশন 3 and 4 ক্যান এক্সপ্লেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে? আমি এটা কি বলতে পারি, আমি বলবো যে ইকুয়েশন মানে সরি, আমাদের যে ম্যাক্সওয়েলের ইকুয়েশন 3 নম্বর আর 4 নম্বর ইকুয়েশন, এই দুইটাকে কম্বাইন করলে আমরা কি প্রমাণ করতে পারবো বা কি এক্সপ্লেন করতে পারবো? তখন আপনারা বলবেন ম্যাডাম এটা হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ লাইন। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তখন আমি বলবো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে কি? তখন আপনারা বলবেন ম্যাডাম এটার মানে হচ্ছে ইলেকট্রিক ওয়েভের সাথে ম্যাগনেটিক ওয়েভ একে অন্যের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত, মানে যেখানে ইলেকট্রিক ওয়েভ থাকবে সেখানে ম্যাগনেটিক ফিল্ড থাকবে, ঠিক আছে? যেখানে আবার ম্যাগনেটিক ফিল্ড থাকবে সেখানে আবার ইলেকট্রিক ফিল্ড থাকবে। এই দুইটার অস্তিত্ব একত্রিত ভাবে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আর এটার প্রমাণ পাওয়া যায় বা এক্সপ্লেন করা যায় ইকুয়েশন 3 এবং 4 এর মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, তারপর এটা দরকার নাই, এখানে এটা দেখতে পারেন যে ফ্যারাডের ল, ঠিক আছে? ফ্যারাডের লতে কি বলে? আমি বলতে পারি ফ্যারাডের ল মেইনলি কি বলে? আপনারা বলবেন যে একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড ইনডিউস করে একটা সার্কুলেটিং ইলেকট্রিক ফিল্ডকে, ঠিক আছে? মানে যেটা ডান পাশে থাকবে সেটা রেসপেক্টে বাম পাশকে বলবো, সব সময় মনে রাখবেন। ডান পাশে আছে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টে তৈরি হবে কি? ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? ওকে, তাহলে এভাবে মনে রাখবেন। তারপর এখান থেকে লাগবে না। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখান থেকে আমি বলতে পারি কার্ল বলতে কি বুঝেন? কার্ল বলতে কি বোঝায় বলেন তো? কার্ল বলতে কি বোঝায়? একটা কোনো অ্যাক্সেস বা একটা কোনো পয়েন্টের রেসপেক্টে ঘোরা বোঝায়, তাই না? তো আমার কথা হচ্ছে যদি কার্লটা 0 হয় তাহলে কি হবে? ই রোটেশনাল। অবশ্যই এটা পরে আসে, থাক এটা আর না বলি, এটা পরে আসে, ঠিক আছে? এটা দরকার নাই এখন, পরে আসে, এটা পরে বলতেছি। এখান থেকে যে দেখেন ডাইভারজেন্স যদি 0 হয় তাহলে কি হবে? ডাইভারজেন্স 0 হওয়ার মানে হচ্ছে সেটার ওটা কনভার্জেন্ট, তাই না? এগুলা কিন্তু এখানে সরাসরি লেখা নাই, বাট আমি মানে মুখে বলে দিচ্ছি, ঠিক আছে? তো এখন এখান থেকে যেটা নিবেন যে যেটার কার্ল 0 সেটাকে বলা হবে ইরোটেশনাল, ঠিক আছে? এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি ইরোটেশনালে, পুরো লাইনটাই দাগ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এমন, ঠিক আছে?
ইরোটেশনাল। তারপর এটা কি বলছিলাম যে দ্য ডাইভারজেন্স অফ দ্য কার্ল ইজ 0, ঠিক আছে? এটাও খুবই বেশি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, এটা মনে রাখবেন, ওকে? হুম। তারপর সিগনিফিকেন্স অফ ফ্যারাডেস ল, এটা আসলে এভাবে ধরবো না, যেগুলো মুখস্থ বলবেন ধরে কি লাভ, যেটা বুঝে বুঝে বলবেন সেটাই ধরে লাভ আছে। এটাও আচ্ছা, এটা বলবো আমি আমি বলবো যে ম্যাক্সওয়েলের ল থেকে, অ্যাম্পিয়ার ম্যাক্সওয়েল লটা আপনারা বলেন, তাহলে আপনারা কি বলবেন যে ম্যাডাম কারেন্ট এবং মানে এই যে কারেন্ট আই এবং চেঞ্জ ইন ইলেকট্রিক ফিল্ড কি তৈরি করে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, ঠিক আছে? এই যে এই লাইনটা, an electric current or changing electric flux through a surface produces a circulating magnetic field, এইটুকু। এভাবে বলতে হবে না, বলতে হবে ম্যাডাম কারেন্ট অথবা চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ডটার জন্য আমাদের একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, ঠিক আছে? ওকে ওকে, তারপর লাগবে না এটা, এটা দরকার নাই। শুধু একটা জিনিস মনে রাখবেন যে আমাদের কি হবে, এই ডিসপ্লেসমেন্ট কারেন্টটা কার সাথে ডিল করবে, ক্যাপাসিটরের সাথে। এটা আমি কোশ্চেন দিছিলাম আপনাদের ভাইবাতে, মানে ভাইবাতে যেগুলো কোশ্চেন দিছি না, সরি কুইজে যেগুলো কোশ্চেন দিছি সেগুলো কোশ্চেনই ঘুরে ফিরে আমার চোখে পড়ে, বুঝছেন? আচ্ছা, তারপরে এখান থেকে আমি কি দিতে পারি, দরকার নাই এখান থেকে, এটা আমি এই কোশ্চেনটা করছিলাম, এই যে এই কোশ্চেনটা আমি ভাই ইয়েতে কুইজে দিছিলাম, বাট এটা আর করবো না, ঠিক আছে? ভাইবাতে দরকার নাই আর। ইলেকট্রিক চার্জ কিউ প্রডিউস ইলেকট্রিক, দরকার নাই, অবশ্য দরকার আছে এটা। আমি যদি বলি গস লটা বলেন তাহলে কি বলবেন, ইলেকট্রিক চার্জ কিউ প্রডিউসেস অ্যান ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? ই মানে কিউ এর জন্য ই তৈরি হচ্ছে, ডান থেকে বাম আবার, ওকে? তারপরে গেল দরকার নাই, এটাও দরকার নাই, এটা দরকার আছে, ঠিক আছে? ম্যাগনেটিক যে স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড ফর মানে গস ল ফর ম্যাগনেটিক ফিল্ড, এটাকে কি বলে, এটার এই ফর্মটা না আপনারা মনে রাখবেন, এই ফর্মটা, ঠিক আছে? দ্য ডাইভারজেন্স অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ অ্যাট এনি পয়েন্ট ইজ 0, এই দুটো পয়েন্টই মনে রাখবেন। আর একটা কি বলছে, যে বলছে ডাইভারজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ 0, আর একটা কি বলছে, যে দ্য অ্যাজাম্পশন দ্যাট দেয়ার আর নো ম্যাগনেটিক মনোপোলস, মানে একটা কোনো মনোপোল, মানে একটা কোনো পোল নাই ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে, দুইটা পোল, ঠিক আছে? সাউথ আর নর্থ দুইটাই আছে, তার সময় থাকে, একা থাকতে পারে না, এটা এইভাবেই বলছে, ঠিক আছে? এটা আমি দুইবার তিনবার বললাম মনে হয় এটা নিয়ে, আগেও বলছি, দরকার নাই এটা আর, এটাও দরকার নাই, এই তো বোঝা গেছে সব? সবাই বলেন তো যদি বোঝা যায়। ম্যাম এটা একটু সেট দিয়ে রাখেন ম্যাম, সেভ দিয়ে রাখবো, যে চেঞ্জ করা হলো সেট না দিলে কি থাকবে না? আপনাদেরকে তো এটা দিচ্ছি না, আমি তো দিয়ে দিচ্ছি এগুলা, আপনারা তো রেকর্ডিং দেখে দেখে করবেন না। জি ম্যাম, জি ম্যাম। আর যাদের রেকর্ডিং দেখতে কষ্ট হবে, মনে হবে অনেকক্ষণ ধরে রেকর্ডিং দেখতেছি, তারা রেকর্ডিং না দেখতে চাইলেও সমস্যা নাই, আমি তো পিডিএফটা দিবই, সো সব ভাইবার কোশ্চেন একসাথে থাকবে, আলাদা হবে, শুধুমাত্র আপনারা অ্যাসাইনমেন্টের জন্য বড় বড় কোশ্চেন যেগুলো বলছে সেগুলো মনে রাখলেই হবে, ঠিক আছে? এই আর কিছু, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আর কিছু বলেন তো এখান থেকে, আপনাদের কোনো সমস্যা আছে এখান থেকে? নাহলে নেক্সট স্লাইডে দেখি আর কোনো স্লাইড আছে নাকি, আর স্লাইড নাই আসলে, একটু জিজ্ঞাসা করি তো, সবাই তো একা একা কথা বলেন না আপনারা আবার। নুরুল ইসলাম বলেন, সবাই একটু বলেন আমাকে এখন, সমস্যা আছে এখন আর? নুরুল ইসলাম, নুরউদ্দিন, একটু কথা বলেন, কি ম্যাম, কোনো সমস্যা সমস্যা কি নেই। আছে? না ম্যাম, মানে শুধু এটা থেকে না, মানে সবকিছু মিলায়ে বলেন, যে সবারই মতামত দেন, যে কারো কোনো সমস্যা আছে বা কি হইলে সুবিধা হয় পরীক্ষার জন্য, আর কোনো সমস্যা রিলেটেড বা যে কোনো সম্পর্কে কথা বলেন পরীক্ষা রিলেটেড। ম্যাম বলেন। ভাইভাতে যে ম্যাম 20 মার্কস আছে ওইটা ম্যাম কিভাবে দিবেন? মানে আমি কেমন করে দিব? জি ম্যাম, মানে কয়টা কোশ্চেন করতে পারেন বা এটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কোশ্চেন বলছেন, এটা আসলে আমি চিন্তা করি নাই, আসলে টাইমের উপর নির্ভর করে, বুঝছেন? কিন্তু আপনারা যেহেতু কম স্টুডেন্ট, আপনাদের জন্য তো টাইম বেশি পাবো, কারণ মনে হয় দুইটা স্লট দেওয়া আপনাদের জন্য, অর্ধেক অর্ধেক করে আর কি। ধরেন আপনাদের প্রথম থেকে 15 পর্যন্ত একটা, আর হচ্ছে 16 থেকে 30 পর্যন্ত একটা, এরকম হয়তো বা করবো, বুঝছেন? তো যদি এরকম করি তাহলে ক্লাস টাইম হয়তো 1.5 ঘন্টা, তাহলে 1.5 ঘন্টার মধ্যে 15 জনকে কোশ্চেন করলে চিন্তা করেন কতক্ষণ ধরে করতে পারি? 2-3 মিনিট।
3 মিনিট করে পড়বে, 3 মিনিট করে পড়বে, কত মিনিট? 3 মিনিট 4 মিনিট করে পড়বে, পারবে। 15 জনকে যদি করি তা 10 ধরেন 5 মিনিট করে যদি করি 15 জনকে 45 মিনিট, তাহলে কি 5 মিনিট করে পড়ে যাবে ম্যাম। আরো বেশি 5 পাবো? মিনিট হ্যাঁ, করে বললাম 10 মিনিট করে ম্যাম ভাইবা নিতে তো অবস্থা খারাপ হয়ে যাবে। ফিক্সড কয়েকটা প্রশ্ন করেন, 4টা বা 5টা প্রশ্ন করবেন, এটা হলো ভালো হয়। আমি তো ফিক্সডই করে রাখবো সবাইকে। ধরেন 10 মিনিট না, আমি সবাইকে কোশ্চেন হিসেবে ফিক্সড রাখবো, মানে টাইম হিসেবে না যে 10 মিনিট বা 15 মিনিট এরকম না। আমি সবার জন্য হচ্ছে কোশ্চেন ফিক্সড করে রাখবো, বুঝছেন? এরকম। তো কোশ্চেন ফিক্স করে ধরেন আমি যেহেতু 20 মার্কস, তো আপনাদের অ্যাটেন্ডেন্সে মানে আপনারা যে অংশগ্রহণ করছেন ভাইভাতে, এটার জন্য কিছু মার্কস রাখবো। সম্পূর্ণটাই যে কোশ্চেনে দিব তা না, কিছু মার্কস দিব আপনারা যে অ্যাটেন্ড করতেছেন এটার জন্য, ঠিক আছে? কিছু মার্কস দিব যে ধরেন আপনারা অনেকেই কি হয় যে পুরোটা সঠিক বলতে পারেন না, কিন্তু কিছুটা সঠিক বলেন, পার্শিয়াল মার্কিং যেটা বলে, পার্শিয়াল মার্কিংও করব। বললাম হামিদুল ইসলামকে জিজ্ঞাসা করছিলাম একটা কোশ্চেন, ও কিছুটা বলতে পারছে, বাকিটা বলতে পারে নাই, তাহলে ধরেন আমি কিছুটা মার্ক ওকে দিব। যদি আমি প্রত্যেককে 5টা করে সরি 4টা করে কোশ্চেন করি, 4টা করে যদি 4 করে ধরি, ঠিক আছে, তাহলে 16 মার্ক। বাকি 4 মার্ক যদি আপনাদের অ্যাটেন্ডেন্সে হয় তাহলে তো হইলোই। অথবা আমি 5 মার্কস আপনাদের অ্যাটেন্ডেন্সে হয়তো রাখবো, আর 3টা করে কোশ্চেন করব, 5 মার্কস করে দিব সেই 3টা কোশ্চেনে, এরকমও হতে পারে। সেটা আমি যখন মানে কোশ্চেন মানে ঠিক করিনি এখনো, ঠিক আছে, আমি একটু মেনটেন করে ঠিক করব আর কি। ঠিক করলে তো বুঝতেই পারবেন সবাইকে একই পরিমাণ কোশ্চেন ধরবো, এই, বুঝছেন? এই, আপনাদেরকে বেশি কোশ্চেন করলে ভালো নাকি কম কোশ্চেন করলে ভালো? কম কোশ্চেন করলে ভালো না। কম কোশ্চেনে যদি ভুল হয় তাহলে তো পুরো মার্ক যাবে। পারলে কম কোশ্চেন করলে ভালো। ম্যাম, আমার মতে কম কোশ্চেন মোটামুটি ধরলে আমাদের, যেহেতু আপনি স্লাইড দিয়ে দিলেন সেই ক্ষেত্রে ভালো। কারণ বেশি প্রশ্ন করলে ম্যাম হবে কি যে মাথাটা তো এমনিতেই এতগুলো পরীক্ষা, মাথার ভিতরে অনেক প্রেশার, তার আচ্ছা, ভিতরে আরো প্রেশারে পড়ে যাবে। ঠিক আছে, আর আমি তাহলে রেকর্ডিংটা বন্ধ করে দিই। আপনাদের তো হয়ে গেছে, রেকর্ডিংটা একটু পজ করে দিই, নাহলে